আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সকলের প্রিয় কাব্য ভাইয়া। আজকের ক্লাসের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপারের পিরিয়ডিক মোশন, এই চ্যাপ্টারটা নিয়ে। তো ভাইয়া এই চ্যাপ্টারটাকে ভাইয়া 5টা লেকচারে ভাগ করেছি। তো ভাইয়া প্রথম যে আজকে আমাদের লেকচারটা, এই লেকচারটা হবে আমাদের যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন এইটার উপরে, এবং এইটার সাথে যেই সমস্ত রিলেটেড সাব টপিকস আছে সেই জিনিসগুলো ভাইয়া দেখবো। তো ভাইয়া ইন জেনারেল যতটুকু ডিপে যাওয়া যায় এইচএসসি লেভেলে আমি ঠিক ততটুকুই যাব, যাতে তুমি প্রত্যেকটা জিনিস ফিল করতে পারো। তো একটা জিনিস অলওয়েজ যেটা মাথায় রাখবা, ফিজিক্সের কোনো জিনিস যদি ভালোভাবে বুঝতে চাও বা ম্যাথ সলভ করতে চাও, তোমাকে জিনিসটা আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি আছে সেটার সাথে রিলেট করতে হবে। তো ভাইয়া প্রথমে আসি আমাদের যে পিরিয়ডিক মোশন আছে। তো পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটাতে আমাদের 3টা ধরনের মোশন সম্পর্কে বলা আছে। তো ভাই সেগুলা কি কি মোশন এটা একটু জানি। প্রথমে যেহেতু চ্যাপ্টারের নাম পিরিয়ডিক মোশন, আমাদের প্রথম যে মোশনটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে ভাই পিরিয়ডিক মোশন। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া প্রথম যে মোশনটা সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। আচ্ছা, তুমি একটা জিনিস একটু চিন্তা করো, তোমাকে আমি একটু ফিল করাই। ধরো যে তুমি একটা আহ, একটা ধরো কোনো একটা বস্তু আছে, বা ধরো কোনো একটা পিং পং বল খেলছি না আমরা ছোটবেলায়। ছোটবেলায় ধরো কোনো একটা বল নিছো, ছোট একটা বল। সে বলের মাথায়, সে বলের সাথে তুমি একটা মনে করো একটা রশি বাঁধছো, একটা তার বাঁধছো। এবার তুমি হচ্ছে ওই রশিটা দিয়ে বলটা এভাবে ঘুরাইতেছো, বলটা এভাবে ঘুরাইতেছো। তো এই যে যে তুমি বলটা ঘুরাইতেছো না ভাইয়া, এটাই হচ্ছে তোমার পিরিয়ডিক মোশন। তো ভাইয়া কিভাবে একটু বুঝে, ধরো যে এটা হচ্ছে একটা বল, এবং এই বলটাকে, এটা হচ্ছে তোমার হাত, এবং তুমি এই বলটাকে একটা দড়ি দিয়ে বাঁধছো। কি করছো ভাইয়া? দড়ি দিয়ে বাঁধছো সিম্পলি। তারপর তুমি কি করছো, এই বলটাকে তুমি এবার ঘুরাইতেছো, মানে ইচ্ছা মতো তুমি বলটাকে কি করতেছো, ঘুরাইতেছো। তাহলে এই যে বলটাকে যে তুমি ঘুরাইতেছো বারবার এভাবে, এভাবে যে বারবার ঘুরাইতেছো, এই জিনিসটাই পিরিয়ডিক মোশন। আচ্ছা, তো পিরিয়ডিক মোশনের সংজ্ঞাটা কি? আচ্ছা, ধরো এই বলটা আমি এই যে এ পয়েন্ট থেকে স্টার্ট করছি। কোন পয়েন্ট থেকে স্টার্ট করছি? এ পয়েন্ট। এই বিন্দুটার নাম দিলাম আমি পয়েন্ট এ। হ্যাঁ, তো দেখো তুমি বলটাকে ঘুরাইতেছো, বলটাকে ঘুরাইতেছো এভাবে, এভাবে ঘুরাইতেছো। তাহলে দেখো এই এ পয়েন্টটা, এই যে পয়েন্ট যেটা আছে এ পয়েন্ট, এ পয়েন্টটা একটা সময় পর পর এ পয়েন্টটা বারবার ক্রস করতেছে। ধরো এই বলটা এই যে এ পয়েন্ট থেকে স্টার্ট করে এভাবে ঘুরে ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতে সময় লাগে ধরো 5 সেকেন্ড। ধরো এই যে এখানে যে বলটা আছে, এই বলটা এ পয়েন্ট থেকে এভাবে টোটালি রোটেট করে এ পয়েন্টে ব্যাক আসতে সময় লাগে ভাইয়া 5 সেকেন্ড। ধরো, তাহলে প্রত্যেক 5 সেকেন্ড পর পর বলটা এ পয়েন্ট ক্রস করতেছে না? প্রত্যেক 5 সেকেন্ড পর পর বলটা এ পয়েন্ট ক্রস করতেছে না? তাহলে এই যে কোনো একটা পয়েন্ট, একটা পার্টিকুলার সময় পরে কোনো একটা ফিক্সড পয়েন্ট ক্রস করা, সেই যে ক্রস করা, এই যে এই টাইপের যে মোশনগুলো থাকে সেটাকেই ভাইয়া পিরিয়ডিক মোশন বলে থাকি। তাহলে পিরিয়ডিক মোশনের সংজ্ঞাটা ভাইয়া আমরা কিভাবে বলতে পারি, যে এটা হচ্ছে crosses a fixed point, crosses a fixed point after every t second। তাহলে আফটার এভরি টি সেকেন্ড, তার মানে পিরিয়ডিক মোশন কি, ক্রসেস এ ফিক্সড পয়েন্ট আফটার এভরি টি সেকেন্ড, মানে একটা পার্টিকুলার সময় পর পর একটা ফিক্সড পয়েন্ট কি করে সে পাস করে। হ্যাঁ, এখন পিরিয়ডিক মোশন এটা এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড হবে। এই ওয়ার্ডটা বোঝার আগে ভাইয়া চলে যাব আমাদের অসিলেটরি মোশন সম্পর্কে। তো ভাইয়া অসিলেটরি মোশন কি? অসিলেটরি মোশন সম্পর্কে ভাইয়া একটু ডিসকাস করি। দেখো সেটা কি ভাইয়া, অসিলেটরি মোশন, অসিলেটরি 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 মোশন। তাহলে ভাইয়া অসিলেটরি মোশনটা কি? তুমি বাসার মধ্যে, তোমাদের সবার বাসায় ঘড়ি আছে, এবং এই ঘড়ির সাথে তুমি দেখবা একটা পেন্ডুলাম অ্যাড আছে, একটা পেন্ডুলাম অ্যাড আছে। ধরো এটা হচ্ছে একটা
এটা তো মার্কার। ধরো যে এখানে আমি একটা মার্কার এরকম ছিল, আমি এখানে একটা যে ক্যাপ লাগাই দিছি, তাই ধরো এটা পেন্ডুলাম, আমি একটা অবজেক্ট লাগাই দিছি। হ্যাঁ, তো এই যে অবজেক্টটা এভাবে এভাবে দুলতেছে না, এভাবে এভাবে দুলতেছে। তো এই যে মোশনটা, এই মোশনটাকে ভাইয়া অসিলেটরি মোশন বলে থাকি। তো কেন অসিলেটরি মোশন বলে থাকি, এটার অ্যাকচুয়াল ডেফিনিশনটা কি সেটা ভাইয়া আমরা এখন বুঝবো। ধরো এই যে এটা হচ্ছে পেন্ডুলাম, সো পেন্ডুলামের মাথায় একটা অবজেক্ট লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই অবজেক্টটা লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই অবজেক্টটা কি করতেছে, ধরো আমি এই পয়েন্ট থেকে পেন্ডুলামটাকে ধাক্কা দিলাম, এরপরে পেন্ডুলামটা এভাবে 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 দুলতেছে। তো ধরো এই পেন্ডুলামটা এই যে পয়েন্ট আছে, এখানে যে অবজেক্টটা লাগাই দিছি, এই পয়েন্টটার নাম দিলাম পয়েন্ট বি। হ্যাঁ, এখন দেখো আমার এই যে পয়েন্ট বি, হ্যাঁ, এই পেন্ডুলামটা একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, এভাবে যে যাতায়াত করতেছে। তাহলে এই যে পেন্ডুলামটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, দেখো এই যে পার্ট একটা ফিক্সড পয়েন্ট বি, এই পয়েন্ট বিটাকে কিন্তু সে ক্রস করতেছে। হ্যাঁ, ধরো এই পেন্ডুলামটা এই বি পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি সি, হ্যাঁ সি, আর এই পয়েন্টের নাম দিলাম আমি এ। তাহলে এই যে এ বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়া, আবার সি পয়েন্ট থেকে আমার বি পয়েন্টে আসতে সময় লাগছে ধরো 5 সেকেন্ড। আবার দেখা গেছে এ বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে, আবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে এখানেও সময় লাগছে ভাইয়া 5 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি প্রত্যেক 5 সেকেন্ড পর পর এই একটা ফিক্সড পয়েন্ট বি এটা ট্রাভেল করতেছে না, এই বি পয়েন্টটাকে ক্রস করা হচ্ছে না। ধরো এটা পেন্ডুলামের মাথায় একটা অবজেক্ট দিয়ে দিছি, আমি আবার বললাম এটা পেন্ডুলামের মাথায় ভাই একটা অবজেক্ট অ্যাটাচ করে দিছি। এখন এই অবজেক্টটা ধরো এভাবে 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 পেন্ডুলামের মতো দুলতেছে। তাহলে ভাইয়া তুমি সাধারণ সিম্পল ভাবে চিন্তা করো, এই যে এই পেন্ডুলামটা যে দুলতেছে, আমি এই পয়েন্টটার নাম দিলাম পয়েন্ট বি, এবং এই যে এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম এ। এখন এই অবজেক্টটা এই সি পয়েন্টে একবার যাবে, আবার বি পয়েন্টে আসবে, মানে এই যে গেল এই আসলো, তাতে সময় লাগছে 5 সেকেন্ড। আবার দেখা গেছে এই যে বিটা সেটা একবার এতে গেছে, আবার বিতে আসছে, সময় লাগছে হ্যাঁ 5 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে দেখো এই যে একবার এদিক গেল, এদিক আসলো, আবার এদিক গেল, আবার এদিক আসলো, তাই না? তাহলে প্রত্যেক 5 সেকেন্ড পর পর অবজেক্টটা এই পয়েন্ট বিটাকে ক্রস করতেছে। এই যে অবজেক্টটা দাঁড়ায় আছে, এই গেল আসলো, 5 সেকেন্ড সময় লাগছে, বি পয়েন্ট একবার ক্রস হয়ে গেছে, আবার এতে গেল, আবার আসলো বি পয়েন্ট আরো একবার ক্রস হলো। তাহলে প্রত্যেক 5 সেকেন্ড পর পর আমার বি পয়েন্ট ক্রস হচ্ছে। এই টাইপের মোশনগুলোকে ভাইয়া বলে থাকি হচ্ছে অসিলেটরি মোশন। তাহলে এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশনও সেম, এটার মতোই। দেখো যে ক্রস এ ফিক্স পয়েন্ট আফটার এভরি টি সেকেন্ড, প্রত্যেক টি সেকেন্ড পর পর একটা ফিক্স পয়েন্ট ক্রস করবে। কিন্তু এবার দেখো আমাদের পিরিয়ডিক মোশন এবং অসিলেটরি মোশন, এই দুইটার মোশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? তুমি দেখো যে পিরিয়ডিক মোশন আমরা যখন পড়ছি, একটা এই যে অবজেক্টটা এ পয়েন্টকে প্রত্যেক একটা পার্ট 5 সেকেন্ড পর পর, দেখো এই অবজেক্টটা এ পয়েন্টকে 5 সেকেন্ড পর পর ক্রস করতেছিল, কিন্তু শুধুমাত্র একটা ডিরেকশন থেকেই কিন্তু ক্রস করতেছে। দেখো শুধুমাত্র একটা ডিরেকশন থেকে ক্রস করতেছে। এই অবজেক্টটা এ পয়েন্টকে শুধুমাত্র একটা দিক থেকে ক্রস করতেছে না। দেখো এই অবজেক্টটাকে আমি ঘুরাইতেছি, ধরো এই যে মার্কারটাকে আমি ঘুরাইতেছি, ধরো এই যে আমার আঙ্গুলটা, এই আঙ্গুলটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে দেখো এই যে মার্কারটাকে আমি ঘুরাইতেছি, তার মানে শুধুমাত্র দেখো আমার আঙ্গুলটা কিন্তু একটা দিক থেকে স্পর্শ হচ্ছে, একটা দিক থেকে স্পর্শ হচ্ছে। তার মানে আমার ক্রসেস এ ফিক্স পয়েন্ট আফটার এভরি টি সেকেন্ড ফ্রম, এখানে একটা জিনিস অ্যাড করতে হবে যে ফ্রম এ সিঙ্গেল ডিরেকশন, তার মানে একটা ডিরেকশন থেকে যখন একটা পার্টিকুলার পয়েন্ট ক্রস হবে, প্রত্যেক পার্টিকুলার সময় পর পর সেই মোশনটাকে ভাইয়া বলতেছি পিরিয়ডিক মোশন। আচ্ছা, আর
আমাদের অসিলেটরি মোশনটা কি, সেটা হচ্ছে যে দেখো এই যে আমার এখানে যে পেন্ডুলামটা আছে ভাইয়া, পেন্ডুলামটা দেখো প্রত্যেক 5 সেকেন্ড পর পর আমার বি পয়েন্টটা ক্রস হচ্ছে। হ্যাঁ, দেখো এই যে এই অবজেক্টটা একবার সিতে গেল আবার বিতে ফেরত আসলো, সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে দেখো এই যে 5 সেকেন্ড পরে এই বি পয়েন্টটা ক্রস হয়েছে আমার ফরওয়ার্ড দিক থেকে, এই বি পয়েন্টটা ক্রস হয়েছে আমার ফরওয়ার্ড দিক থেকে, ফরওয়ার্ড। আবার এই অবজেক্টটা একবার এতে গেছে আবার বিতে আসছে, তখন এই অবজেক্টটা আমার বি পয়েন্টটা ক্রস করছে আমার ব্যাকওয়ার্ড দিক থেকে, ব্যাকওয়ার্ড দিক থেকে, তাই না? ওকে, তার মানে আমার যে অবজেক্টটা একটা পার্টিকুলার সময় পর পর আমার দুই দিক থেকে ক্রস করতেছে, ডিরেকশনটা দুই দিক, তাই না? তাহলে দেখো এটা আমরা বলতে পারি ইট ক্রসেস এ ফিক্সড পয়েন্ট আফটার এভরি টি সেকেন্ড, হ্যাঁ, ফ্রম forward and backward direction। আচ্ছা, তাহলে এই গেল আমাদের অসিলেটরি মোশন সম্পর্কে। তাহলে ভাইয়া আমাদের পরীক্ষায় যদি এরকম টাইপের মোশনের ডেফিনেশন পরীক্ষায় লিখতে আসে, তাহলে কি তুমি লিখতে পারবে? তাহলে আশা করি তুমি অবশ্যই সেটা লিখতে পারবে। তো ভাইয়া আমি তোমাকে জিনিসটা বুঝাই দিলাম, তাহলে এই প্রপার ডেফিনেশনগুলো তুমি কোথায় পাবে? আমার এই ক্লাস শেষ করার পরে ডেসক্রিপশন বক্সে ভাইয়া হচ্ছে এই যে ক্লাসের একটা পিডিএফ দিয়ে দিব, ওইটা ভাইয়ার নিজের করা নোট। সেই নোটের মধ্যে ভাইয়া আমাদের ক্লাসে যাবতীয় যত লেকচার আছে, মানে এই ক্লাসে যতটুকু লেকচার আজকে পড়ানো হবে ঠিক ততটুকুর উপরে যে সুন্দর করে নোট করা আছে ভাইয়া। ওই নোটটা যদি তুমি ওইটা ফলো করে থাকো বা ফলো করতে পারো, ভালো মতো পড়ো, তাহলে আশা করি তুমি পারবা। তো তোমার প্রথম কাজ হচ্ছে আমার ক্লাসটা বোঝা, দেন আমার নোটটা ফলো করা। ইনশাল্লাহ আল্লাহ ভরসা তুমি এই চ্যাপ্টারটা পারবা, অনেক ইজিলি পারবা। তো গেল আমাদের এই যে পিরিয়ডিক মোশন এবং অসিলেটরি মোশন সম্পর্কে। এর পরবর্তীতে ভাইয়া আমরা জানবো যে সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে। তো ভাইয়া চলে আসলাম আমাদের সিম্পল হারমোনিক মোশন জানার জন্য। তাহলে ভাই সিম্পল হারমোনিক মোশন কি আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো আমাদের যত জল্পনা কল্পনা আমাদের এই সিম্পল হারমোনিক মোশন নিয়ে। হ্যাঁ, তো ভাইয়া একবার দেখতেছি সিম্পল হারমোনিক মোশনটা কি। দেখো ভাইয়া, যে সিম্পল হারমোনিক মোশন বোঝার জন্য তোমাকে স্প্রিং এর কনসেপ্টটা একটু বোঝাবো। হ্যাঁ, তুমি দেখো ভাইয়া যে আমরা যখন স্প্রিং করতেছি, ছোটবেলা আমরা স্প্রিং নিয়ে খেলছি, তখন স্প্রিংটা যখন নর্মাল অবস্থায় থাকে, যখন একদম সে নর্মাল অবস্থায় থাকে, সেই যে নর্মাল যে অবস্থা, সেই অবস্থাটাকে কি বলা হয় বলো তো?
ইকুইলিব্রিয়াম অবস্থা, সাম্য অবস্থা। এই যে আমার যেই স্প্রিংটা সে যে নর্মাল অবস্থায় ছিল, এই নর্মাল অবস্থাটাকে কি বলা হয় বলো তো? এই যে এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন এই অবজেক্টটাকে আমি ধরো এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স, তুমি ছোটবেলা দেখছো না, স্প্রিংটাকে ধরো আমি যখন টান দিছি স্প্রিংটা বড় হয়ে গেছে। তাহলে ধরো স্প্রিং এর মাথায় একটা অবজেক্ট লাগানো আছে, এবার আমি কি করছি, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করার কারণে, ফোর্স অ্যাপ্লাই করার কারণে তখন দেখা গেছে যে আমার স্প্রিংটা কি লম্বা হয়ে গেছে। তুমি যখন ছোটবেলায় স্প্রিং নিয়ে পড়ছো, স্প্রিংটাকে যখন টান দিছো স্প্রিংটা কি লম্বা হয়ে গেছে না? তাহলে ধরো যে স্প্রিংটা, এটার উপর আমি যখন টান দিছি, হ্যাঁ দেখছি যে স্প্রিংটা কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এখন কতটুকু লম্বা হয়েছে সেটা হচ্ছে এক্স। ধরো এক্স পরিমাণ লম্বা হয়েছে স্প্রিংটা এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এখন তুমি যারা ধরো যে এসএসসি লেভেলে ওই কনসেপ্টটা তুমি শিখছো, তুমি এইচএসসি লেভেলে ভেক্টর এই কনসেপ্টটা নিয়ে জানছো, ডাইনামিক্সও জানছো, সেই কনসেপ্টটা কি? ধরো ভাইয়া তুমি হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা। তাহলে এখানে একটা মানুষ আছে, ধরো এই মানুষটা ধরো তুমি ভাইয়া, এবং ভাইয়া তোমার মুডটা খুবই ভালো, কারণ তুমি ভাইয়া তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ, তোমার মুডটা খুবই ভালো, ফুরফুরে। এখন তুমি ভাইয়া এই দিক বরাবর রাস্তা এই বরাবর হাঁটা স্টার্ট করলা। ধরো এই বরাবর তোমার গার্লফ্রেন্ডের বাসা, তুমি তাকে পিক করে ডেটিং এ যাচ্ছ। তাহলে ভাইয়া এই বরাবর যে তুমি রওনাটা দিছো, তুমি যে সামনের দিকে যাচ্ছ, অবশ্যই তোমার কি একটা ত্বরণ আছে না, একটা এক্সিলারেশন আছে না? তুমি তো একটা এক্সিলারেশনে কি সামনের দিকে যাচ্ছ, তাই না? অবশ্যই তোমার একটা এক্সিলারেশন আছে, তুমি সামনের দিকে একটা এক্সিলারেশন যাচ্ছ, কারণ আমাদের রাস্তায় ফ্রিকশনাল ফোর্স থাকে, যার কারণেই আমাদের কি এক্সিলারেশন অনুভূত হয়। যদি কোনো ফ্রিকশন না থাকতো তখন আমরা ইউনিফর্ম ভেলোসিটিতে যেতে পারতাম। যদি ওগুলো এই এসএসসি লেভেলের এইচএসসি লেভেলের অ্যাডভান্স কনসেপ্ট আছে, যাই হোক এগুলো বাদ দাও। নর্মালি চিন্তা করো, তুমি তোমার গার্লফ্রেন্ডের বাসার দিকে যাচ্ছ, উদ্দেশ্যে যাচ্ছ, তুমি একটা এক্সিলারেশনে যাচ্ছ, হ্যাঁ, এবং তুমি তুমি ধরো যে তোমার গার্লফ্রেন্ডের বাসাটা হচ্ছে ঠিক এইখানে গার্লফ্রেন্ডের বাসাটা হচ্ছে এখানে। তাহলে তুমি এই যে এখান থেকে একটা এক্সেলারেশনে যাচ্ছিলা, এখন এখানে যতটুকু ডিস্টেন্স, ধরো এখান থেকে তুমি তোমার গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছায় গেলা, এবং তুমি যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছো সেটা হচ্ছে এক্স, এবং এক্সটাকে আমরা কি বলে থাকি, ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে দেখো এই স্প্রিং এর ক্ষেত্রে এবার চিন্তা করো যে আমি যখন এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, তখন আমার স্প্রিংটা লম্বা হয়ে গেছে, তার মানে আমার এখানে কতটুকু লম্বা হয়েছে, এক্স। তাহলে এক্সটাকে কি ভাই আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারি না? ডিসপ্লেসমেন্ট বলতে পারি। এখন সিম্পল হারমোনিক মোশন এর ক্ষেত্রে আমরা তিনটা জিনিস মনে রাখবো, তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্টটা বুঝতে খুব ইজি হবে। সেই তিনটা জিনিস ভাইয়া কি কি? প্রথমে জিনিসটা মনে যেটা রাখবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। সেটা কি ভাইয়া? অ্যাপ্লাইড ফোর্স। এর পরে ভাইয়া কি, পরে যে টার্মটা আসবে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর নাম্বার 3 যে কোনটা তোমাকে বললাম, যে তুমি রওনা দিচ্ছ তোমার গার্লফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে, সেখানে তুমি একটা এক্সিলারেশনে যাচ্ছ। তাহলে আমাদের নাম্বার 4 পয়েন্ট কি ভাইয়া? এক্সিলারেশন। নাম্বার 3 নাম্বার পয়েন্ট কি ভাইয়া? সরি, এক্সিলারেশন। তাহলে ভাইয়া এক্সিলারেশন। এখন ধরো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছাইলা, এবং ওইখানে পৌঁছায় দেখলা যে তোমার গার্লফ্রেন্ডের মেজাজ খুবই খারাপ, হ্যাঁ। তুমি তোমার গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছাইলা, তুমি তোমার ভাইয়া তোমার গার্লফ্রেন্ডের বাসায়, ধরো তোমার গার্লফ্রেন্ডের বাসা এখানে ছিল, হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছাইলা, তার মেজাজ খুবই খারাপ, তোমার সাথে ঝগড়া করছে, ঝগড়া করে তোমাকে আবার বাসায় পাঠিয়ে দিছে। তুমি একটা যে তোমার মুড খারাপ, তুমি আবার তোমার বাসার উদ্দেশ্যে কি রওনা দিয়ে দিছো, তোমার বাসার উদ্দেশ্যে ভাইয়া কি রওনা দিয়ে দিছো, ঠিক সেম এক্সিলারেশনে, হ্যাঁ। তাহলে চিন্তা করো এই যে অবজেক্টটা আছে, অবজেক্টের উপর আমি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, হ্যাঁ। ধরো এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে, আমি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম এই অবজেক্টের উপরে, যার কারণে আমার এক্স পরিমাণ কি ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন আমার মনে করো এফ পরিমাণ ফোর্সটাকে কি করলাম ভাইয়া, আমি ডিলিট করে দিলাম, বা এফ পরিমাণ যে ফোর্সটা আছে
ভাইয়া এই ফোর্সটাকে আমি বাদ দিয়ে দিলাম, কি করলাম এফ পরিমাণ ফোর্সটাকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়া মানে কি, ধরো তুমি স্প্রিংটাকে টানছিলা, এবার তুমি ছেড়ে দিছো, তার মানে তুমি যে ফোর্স ধরে, যে ফোর্সটা অ্যাপ্লাই করে তুমি স্প্রিংটাকে টানছিলা, এবার তুমি ছেড়ে দিলা, মানে ওই ফোর্সটাকে তুমি রিলিজ করে দিলা। তো সেম ধরো এই ফোর্সটাকে তুমি রিলিজ করে দিলা, তুমি চিন্তা করো তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ঝগড়া করে তোমাকে বাসায় ফেরত দিয়ে দিছে, তখন এই স্প্রিংটা, এই যে যে অবজেক্টটা, এই অবজেক্টটা আবার সেই ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে না? ঠিক যেভাবে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তুমি তোমার বাসায় ফেরত চলে আসতেছো। তাহলে এই যে যে অবজেক্টটা, সে যে তার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে, অবশ্যই আসবে কিন্তু একটা এক্সিলারেশনে, সেটা কি এ। তাহলে অবজেক্টটা কোন দিকে মুভমেন্ট হচ্ছে, তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে না? তাহলে অবজেক্টটার এক্সিলারেশন কোন দিকে হবে? এক্সিলারেশনটাও কিন্তু তার কি হবে, তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে হবে, রাইট? তাহলে আমার একটা জিনিস কি দেখো, যে এই যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে যে তুমি তোমার বাসায় ফেরত চলে আসতেছিলে ভাইয়া, তুমি কিন্তু ভাইয়া তুমি যেদিকে যাচ্ছ তোমার এক্সেলারেশন সেদিকে। তাহলে অবজেক্টটা কি, তার এই অবস্থান থেকে যখন এই ফোর্সটাকে আমি রিমুভ করে দিব, তখন তার ইকুইলিব্রিয়াম পজিশনে যে সে চলে আসবে, তার জন্য সে কোন দিকে তার এক্সেলারেশন অনুভূত হবে? ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। হ্যাঁ, তাহলে তুমি একটা জিনিস দেখো ভাইয়া, হ্যাঁ, যে আমার যে অ্যাপ্লাইড ফোর্স যেটা ছিল, অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে ছিল? আমি ফোর্স অ্যাপ্লাই করছি কোন দিকে? রাইট সাইডে না? তাহলে আমি বলতে পারি যে রাইটওয়ার্ডস, রাইট সাইডে কি করছি? ফোর্স অ্যাপ্লাই করছি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? দেখো আমার ফোর্সের দিকে আমি অ্যাপ্লাই করছি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? ডিসপ্লেসমেন্টও কিন্তু আমার রাইট সাইডেই হয়েছে, তাই না? তার মানে আমার ডিসপ্লেসমেন্টও কি রাইটওয়ার্ডস। এই অবজেক্টটা আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি, সে কোন দিকে সরে গেছে? ডান দিকে সরে গেছে, তাহলে রাইটওয়ার্ডস। ডিসপ্লেসমেন্টও কি আমার রাইটওয়ার্ডস। তারপর এক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে? ভাই আমি যখন ফোর্সটাকে রিমুভ করে দিছি, তখন এক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে? এক্সেলারেশনটা হচ্ছে আমার লেফটওয়ার্ডস। দেখো এক্সেলারেশনটা কিন্তু ভাইয়া হচ্ছে আমার লেফটওয়ার্ডস। তাহলে এক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে ভাইয়া? লেফটওয়ার্ডস। তাহলে আমি যখন এখান থেকে ফোর্সটা রিমুভ করে দিছি, এক্সেলারেশনটা কিন্তু তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকেই যাচ্ছে, বা আমি যেই পয়েন্টটা থেকে অবজেক্টটাকে টান দিছিলাম, সেই পয়েন্টের দিকে কি এক্সেলারেশনটা ধাবিত হচ্ছে, অবজেক্টটা ধাবিত হচ্ছে, তাই না? তাহলে ভাইয়া এই যে দুইটা কনসেপ্ট, যে ডিসপ্লেসমেন্ট আর এক্সেলারেশন, এই দুইটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে ভাইয়া সিম্পল হারমোনিক মোশনকে ভাইয়া আমরা আইডেন্টিফাই করতে পারি। এই যে দুইটা পয়েন্ট, ডিসপ্লেসমেন্ট রাইটওয়ার্ডসে হচ্ছে আর এক্সেলারেশন যে লেফটওয়ার্ডসে হচ্ছে, এই দুইটা পয়েন্টের উপরে ভাইয়া ডিপেন্ড করে আমরা ভাইয়া এক্সেলারেশনটাকে কি করতে পারি, এক্সেলারেশন সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করতে পারি। সো কিভাবে ভাইয়া? তো ভাইয়া এই জিনিসটা একটু মুছে দিই, দেখো। তো ভাইয়া সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যে আমার যেই টাইপের মোশন, সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যে এ টাইপ অফ মোশন, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে টাইপ অফ মোশন ওয়্যার, আমার যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে, ডিসপ্লেসমেন্ট যেটা আছে, এইটা আমার এক্সেলারেশনের অপোজিট। তার মানে এ টাইপ অফ মোশন হোয়ার এক্স প্রপোর্শনাল টু মাইনাস এ, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট আমার এক্সেলারেশনের সাথে প্রপোর্শনাল, কিন্তু দুইটা হচ্ছে আমার অপোজিট দিকে কাজ করতেছে। তো প্রপোর্শনাল সাইনটা কেন আসলো ভাইয়া? দেখো প্রপোর্শনাল সাইনটা কেন আসলো, তুমি দেখো আমার ধরো যে প্রপোর্শনাল সাইনটা কেন আসলো। ধরো যে এটা হচ্ছে একটা পথ, হ্যাঁ, এই পথের সাপোজ এই যে পথ, এই পথের যে দূরত্ব সেটা হচ্ছে 10 মিটার, আর এই যে পথ, এই পথের দূরত্ব ধরো 15 মিটার, এবং ধরো এটা হচ্ছে স্কুল, এবং এটাও কি ভাইয়া? স্কুল। এখন ভাইয়া তুমি এখান থেকে রওনা দিছো, তুমি স্কুলে যাবা, আবার তুমিও এখান থেকে মনে করো এখান থেকে আরেকজন ব্যক্তি রওনা দিছে, সে স্কুলে যাবে। ধরো এটার নাম রহিম আর এটার নাম হচ্ছে ভাইয়া করিম। তাহলে রহিম আমার স্কুলে যেতে তার ডিসপ্লেসমেন্ট হওয়া লাগবে 10 মিটার, আর করিমের লাগবে 15 মিটার। তাহলে রহিমের এক্সিলারেশন
যদি হয় 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তোমার এক্সেলারেশন হবে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। যদি তুমি একই সময় স্কুলে পৌঁছাতে চাও, তার মানে রহিম যদি তার স্কুলে পৌঁছাইতে ধরো যে 2 মিনিট সময় লাগে, তুমিও 2 মিনিট সময় কি তোমার স্কুলে, করিমও তার 2 মিনিট সময় কি তার স্কুলে পৌঁছাবে। কিন্তু করিমের এক্সেলারেশন বেশি হওয়া লাগবে, কারণ তার ডিস্টেন্সটা বেশি। তার মানে এক্সেলারেশনটা কি আমার যে ডিসপ্লেসমেন্ট সেটার সাথে প্রপোর্শনাল না। যদি আমি টাইমটাকে কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে ভাইয়া আমার এক্সেলারেশনটার সাথে কি, এক্সেলারেশনের সাথে ডিসপ্লেসমেন্টটা কি প্রপোর্শনাল না? অবশ্যই প্রপোর্শনাল। হ্যাঁ, তো ভাই এটাকে তুমি যদি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করো, যে ধরো ম্যাথমেটিক্যালি চিন্তা করো ভাই, হ্যাঁ ম্যাথমেটিক্যালি চিন্তা করো যে ধরো যে আমরা পড়ছি না যে s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ধরলাম ইনিশিয়াল ভেলোসিটি ধরো 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এখান থেকে আসতেছে কি হাফ এ টি স্কোয়ার, দ্যাট ইজ s ইজ ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার। এখন টাইম যদি কনস্ট্যান্ট হয়, হাফ তো কনস্ট্যান্টই, তাহলে s টা ডিপেন্ড করতেছে কার উপরে? এস যদি আমার টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এস প্রপোর্শনাল টু এ না? তাহলে এসটাকেই তো আমরা এখানে এক্স লিখছি, তাই না? এসটাই তো আমার ডিসপ্লেসমেন্ট, আর এখানে ডিসপ্লেসমেন্টকে আমরা এক্স দ্বারা ডিফাইন করছি। তার মানে এটা কি, আমি ম্যাথমেটিক্যালিও বললাম যে আমার দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু এক্সেলারেশনের সাথে প্রপোর্শনাল হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার রাইট ওয়ার্ডসে, এক্সেলারেশন হচ্ছে লেফট ওয়ার্ডসে, এর জন্য এক্স প্রপোর্শনাল টু মাইনাস এ। বুঝছো? যে টাইপের মোশনে আমি এরকম কেস হবে, সেই টাইপের মোশনগুলোকে ভাইয়া সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। আচ্ছা, তাহলে ভাইয়া কিন্তু একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে পড়ায় ফেলছি। এই পড়ার মাঝখানে কিন্তু ভাইয়া তোমাদেরকে একটা জিনিস পড়ায় ফেলছি। তোমাদের পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে। কি এমসিকিউ আসে? যে আমাদের পিরিয়ডিক মোশনের এক্সাম্পল কি? পিরিয়ডিক মোশনের এক্সাম্পল হচ্ছে এই যে মোশন রোটেটিং ইন এ সার্কুলার পথ, আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে মোশন অফ এ ক্লক। তুমি দেখবা ঘড়ির কাঁটা কিন্তু শুধুমাত্র একটা দিকেই ঘুরে এবং একটা ডিরেকশন থেকে একটা সার্টেন পয়েন্ট ট্রাভেল হয়, আবার একটা ফিক্সড টাইম পরপরই হয়। তো এই দুইটা জিনিসই হচ্ছে ভাইয়া কি পিরিয়ডিক মোশন। আমি আবার বলতেছি, তুমি খাতায় নোট ডাউন করে রাখতে পারো যে এটা হচ্ছে সার্কুলার মোশন, যেটা আছে সার্কুলার মোশন, আর হচ্ছে আমার মোশন অফ এ ক্লক, এই দুইটাই হচ্ছে ভাই পিরিয়ডিক মোশন, একটু মাথায় রাখো। আর মোশন অফ এ পেন্ডুলাম, এটা হচ্ছে ভাইয়া তোমার অসিলেটরি মোশন আর এক্সাম্পল। আর মোশন অফ এ স্প্রিং এই জিনিসটাই হচ্ছে ভাইয়া তোমার সিম্পল হারমোনিক মোশন এক্সাম্পল। তো ভাইয়া এই যে আমরা যে তিনটা জিনিস দেখলাম, সার্কুলার মোশন, পেন্ডুলাম আর স্প্রিং, এইটা নিয়ে আমাদের হোল চ্যাপ্টার। তো আমরা ইন ডিটেলস সামনের লেকচারগুলোতে পড়বো। আজকে আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভাইয়া এই গেল আমাদের সিম্পল হারমোনিক মোশনের নর্মাল আলোচনা। আর আমি যে লেকচার শিটটা প্রোভাইড করব ওইখানে ভাইয়া তোমার ডিটেলসে সবকিছু দেওয়া থাকবে। এখন ভাইয়া আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, এটা মোস্ট অফ দা টিচার্স যা পড়ায় না, বাট আমার মনে হয় এই জিনিসটা একটু দরকার, এই জিনিসটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে আরো বেশি হেল্প করে। আচ্ছা, সেটা কি? আমরা ভাইয়া এবার দেখব আমাদের যে মোশনগুলো ছিল, তিনটা মোশন সম্পর্কে আমরা জানছি, পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, সিম্পল হারমোনিক মোশন। তিনটা মোশনকে ভাইয়া আমরা সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইটা ভাইয়া কি আমাদের একটা প্রথমে দেখি, এটা হচ্ছে ভাইয়া সার্কুলার মোশন, এটাই আমরা পিরিয়ডিক মোশন হিসাবে জানছিলাম। তো সার্কুলার মোশন এটা নর্মাল, দেখো এটা হচ্ছে এ পয়েন্ট, হ্যাঁ এ পয়েন্ট, এবং যে পয়েন্টে অবজেক্ট স্থির থাকে বা তার উপরে কোনো কার্যক্রম চালাই নাই। ধরো তুমি দাঁড়ায় আসো, তোমার মানে একদম ইনিশিয়াল অবস্থা, ধরো যে তুমি কোনো রেসে পার্টিসিপেট করছো, এবার তুমি যে একবার রেস স্টার্ট হওয়ার আগে
তুমি যে নর্মালে দাঁড়াইছিলা ওইটা তোমার ইকুইলিব্রিয়াম পজিশন, এবার রেস স্টার্ট হয়ে গেল, তুমি তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মুভ করা স্টার্ট করলা। তো ধরো এই অবজেক্টটা আমি এখনো ঘুরাই নাই, এ পয়েন্টে আছে, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন। আমি যখন এটাকে ঘোরানো স্টার্ট করব তখন এই অবজেক্টটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মুভ করা স্টার্ট করবে। তাহলে প্রথমে দেখো এই যে অবজেক্টটা আছে ভাইয়া, এই অবজেক্টটা এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তাহলে এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। আমরা মনে রাখবো এখানে যে পয়েন্টটা থাকবে এটা হচ্ছে ভাইয়া তার ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ভাইয়া এ পয়েন্ট থেকে মুভ করে ভাইয়া তার বি পয়েন্টে আসলো, এবং এখানে যে এই বি পয়েন্টে আসলো, বি পয়েন্টে আসলো, দেন বি পয়েন্ট থেকে শুরু করে ভাইয়া তার সি পয়েন্টে আসলো, দেন সি পয়েন্ট থেকে শুরু করে আবার তার ডি পয়েন্টে আসলো, দেন আবার তার এ পয়েন্টে আসলো। তাহলে দেখো সার্কুলার মোশনকে আমরা এভাবে কি করতে পারি, এভাবে আমরা, মানে এটা তো সার্কুলার মোশন, সার্কুলার মোশনটা আমি দেখালাম, ঠিক আছে। এবার আমি দেখবো ভাইয়া আমাদের যে অসিলেটরি মোশন আছে, এই অসিলেটরি মোশনটাকে ভাইয়া কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিসে রিপ্রেজেন্ট করতে পারি অসিলেটরি মোশনটাকে ভাইয়া আমরা কিভাবে, অসিলেটরি মোশনটাকে ভাইয়া আমরা কিভাবে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা ভাইয়া দেখছিলাম যে ধরো এটা হচ্ছে ভাইয়া একটা পেন্ডুলাম, তো পেন্ডুলামটা বি পয়েন্ট থেকে কি করবে, মুভ করবে ভাইয়া, এই পেন্ডুলামটা কি করবে, বি পয়েন্ট থেকে ভাইয়া কি করবে, মুভ করবে। তাহলে এই যে বি পয়েন্ট, যেটা বি পয়েন্টটা ভাইয়া এই অবজেক্টটার জন্য তার ইকুইলিব্রিয়াম পজিশন, এবার এখান থেকে সে মুভ করবে। আচ্ছা, তাহলে এই বি পয়েন্ট তার কি ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে বি পয়েন্ট থেকে আমরা জানছিলাম, দেখছিলাম যে এই পেন্ডুলামটা যখন বি থেকে সি তে যাবে বা সি থেকে বি তে আসবে তার সময় লাগে কত, 5 সেকেন্ড। তাহলে দেখো ভাইয়া বি থেকে যখন সি তে যাবে তার সময় লাগবে 2.5 সেকেন্ড, আবার সি থেকে যখন বি তে আসবে তার সময় লাগবে 2.5 সেকেন্ড, টোটাল কত, 5 সেকেন্ড। আবার দেখো এই অবজেক্টটা বি থেকে যখন এ তে যাবে সময় লাগবে 2.5 সেকেন্ড, আবার এ থেকে বি তে আসবে সময় লাগবে 2.5 সেকেন্ড। আমি জিনিসটাকে একটু ভেঙে লিখছি, কোনো এটা এত বুঝছো আশা করি। তাহলে দেখো ভাইয়া এই অবজেক্টটা, এবার আমরা এখানে এই পেন্ডুলামটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি সেই জিনিসটা বুঝাবো। ভাইয়া আমাদের এখানে পয়েন্টগুলা কোনো ম্যাটার করে না, এখানে আমি যে পয়েন্টগুলো প্লট করব পয়েন্ট ম্যাটার না, জাস্ট কনসেপ্টটা তোমাকে বোঝানোর জন্য যে কিভাবে আমরা এটা রিপ্রেজেন্ট করি সেইটা। অসিলেটরি মোশন আর সার্কুলার মোশন কিন্তু একই না, বাট রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা দেখাচ্ছি। দেখো এই যে এই অবজেক্টটা বি পয়েন্টে, এই অবজেক্টটা বি পয়েন্টে কি সে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবার এখান থেকে সে যখন সি পয়েন্টে মুভ করলো, সি পয়েন্টে মুভ করলো তার সময় লাগছে কত, 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। আবার সি থেকে সে কোন পয়েন্টে চলে আসছে, সি থেকে আবার এ বি পয়েন্টে চলে আসছে, সি থেকে বি পয়েন্টে চলে আসছে, আরো সময় লাগছে কত, 2.5 সেকেন্ড, বুঝছো। আবার দেখো যে ভাইয়া এই বি থেকে সে কোথায় গেছে, বি থেকে ভাই এ তে গেছে, বি থেকে ভাইয়া কোথায় আসছে, ভাইয়া এ তে আসছে, সময় লাগছে কত, সময় লাগছে ভাইয়া 2.5 সেকেন্ড। আবার এ থেকে কোথায় চলে গেছে, আবার এ থেকে আবারও সেই বি পয়েন্টে চলে গেছে, এ থেকে বি পয়েন্টে চলে গেছে, সময় লাগছে কত, সময় লাগছে ভাই 2.5 সেকেন্ড। তাহলে এভাবে হচ্ছে ভাইয়া আমার কি করে, এই অসিলেটরি মোশনকে আমি ভাইয়া আমি সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি। আমি আবার বলি, দেখো বি বি পয়েন্টটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, আমরা দেখলাম যে আমরা বি থেকে সি তে যাব, সি থেকে বি তে আসবো, সময় লাগে 5 সেকেন্ড। আবার বি থেকে এ তে আসবো, এ থেকে বি তে আসবো, সময় লাগবে 5 সেকেন্ড। তাহলে বি থেকে যখন সি তে যাব সময় লাগছে 2.5 সেকেন্ড, আবার সি থেকে বি তে আসতে সময় লাগছে 2.5 সেকেন্ড, টোটাল 5 সেকেন্ড। আবার বি থেকে যখন এ তে যাব সময় লাগছে 2.5 সেকেন্ড, আবার এ থেকে যখন বি তে যাব সময় লাগছে 2.5 সেকেন্ড, টোটাল কত লাগছে, 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের যে টোটাল টোটাল যে সিস্টেমটা ভাইয়া বললাম, এই টোটাল সিস্টেমটাকে ভাইয়া আমরা সার্কুলার মোশন রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এই বি থেকে যখন সি তে গেছে সময় লাগছে 2.5 সেকেন্ড, তাহলে বি থেকে যখন সি তে গেছে সময় লাগছে 2.5 সেকেন্ড। আমরা এখানে কেন বি লিখলাম, কারণ বি হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, এই পয়েন্টটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম স্টেট। আচ্ছা গেল। দেন সি, সি থেকে আবার কোথায় আসলো, বি তে ফেরত আসছে, 2.5 সেকেন্ড লাগছে। আবার বি থেকে কোথায় গেছে, এ তে আসছে, বি থেকে এ তে আসছে, সময় লাগছে 2.5 সেকেন্ড। আবার এ থেকে বি তে গেছে, এ থেকে বি তে গেছে, আর সময় লাগছে 2.5 সেকেন্ড। সো এইভাবেই হচ্ছে ভাইয়া কি করতে পারি, আমরা অসিলেটরি মোশনকে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ভাই এটা গেল। তাহলে ভাই এবার আমরা জানবো যে আমরা সিম্পল হারমোনিক মোশন যে স্প্রিং যেটা ছিলাম, এই স্প্রিংটা কিভাবে ভাইয়া আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এইখানে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা,
তবে ভাইয়া দেখো যে এটা হচ্ছে ভাইয়া একটা স্প্রিং, হ্যাঁ, ধরো এটার উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। ধরো এই স্প্রিংটার উপরে আমি ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে ভাইয়া 15 নিউটন। এই স্প্রিংটার উপরে ভাইয়া ফোর্স অ্যাপ্লাই করতে পারবো ম্যাক্সিমাম 15 নিউটন। আচ্ছা, তাহলে ভাইয়া এবার একটু দেখো যে এটার উপরে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করে থাকি 15 নিউটন, তো প্রথমে ভাইয়া ধরো আমি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি ইকুইলিব্রিয়াম পজিশনটা থেকে। এই পয়েন্টটা কি, এই পয়েন্টটার নাম দিলাম এ, ধরো এই পয়েন্টটার নাম দিলাম ভাইয়া এ, এ হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। তো আমি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তখন স্প্রিংটা এলংগেট হবে x1 পরিমাণ, x1 পরিমাণ এলংগেট হয়েছে। কতটুকু এলংগেট হয়েছে? x1 পরিমাণ। আচ্ছা, দেন এই যে স্প্রিংটা আছে এটার উপরে আমি আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। কতটুকু অ্যাপ্লাই করলাম? আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। তখন এই স্প্রিংটা আরো কি হলো? আরো x2 পরিমাণ কি হচ্ছে? এলংগেট হচ্ছে, এলংগেট হচ্ছে। তারপর এই স্প্রিংটার উপরে আমি আবারো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। তখন এই স্প্রিংটা কি, এই স্প্রিংটা কি x3 পরিমাণ এলংগেট হয়েছে, x3 পরিমাণ এলংগেট হয়েছে। আচ্ছা, এর আমি কি আর স্প্রিংটাকে টানতে পারবো না? তুমি দেখো ছোটবেলায় তুমি যখন স্প্রিং টানাটানি করছো, তো তখন দেখছো যে ভাইয়া তুমি স্প্রিংটাকে যখন ধরে টানছো একটা একটা সময় পর্যন্ত কিন্তু তুমি টানতে পারছো, এর একটা সময় পরে কিন্তু তুমি কি স্প্রিংটাকে টানতে পারো না। সো ওই স্প্রিংটা যতটুকু ফোর্স কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, তুমি ততটুকুই টানতে পারছো, তাই না? তাহলে এরকম এই স্প্রিং এর পক্ষে ম্যাক্সিমাম 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা সম্ভব, এর থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করা সম্ভব না। আচ্ছা, তাহলে ভাইয়া এটা বুঝলাম যে আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, স্প্রিংটা x1 মুভ হয়েছে। দেন আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তারপর আমি আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আরো x2 মুভ করছে, আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আরো x3 মুভ করছে। বুঝছো? আচ্ছা, তাহলে এইবার এই জিনিসটাকে আমি কিভাবে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো আমি জিনিসগুলো একটু মুছে দিই, এই পয়েন্টগুলো একটু মুছে দিই। দেখো এই যে এই পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম ভাইয়া এ পয়েন্ট, এ পয়েন্ট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এইখান থেকে ভাইয়া ধরো বি পয়েন্টে আসছে, বি পয়েন্টে আসছে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। কতটুকু? 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি এবং x1 কি হয়েছে? ডিসপ্লেসমেন্ট হয়েছে। x1 কি হয়েছে? ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং এ থেকে বি তে আসছে। দেন আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, আরো x2 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং কোন পয়েন্টে আসছি ভাই? সি পয়েন্টে আসছি। দেন আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, x3 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। কোন পয়েন্টে আসছে ভাইয়া? এই যে ডি পয়েন্টে আসছে, ডি পয়েন্টে আসছে। ঠিক আছে, তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, ধরো এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ভাইয়া ডি পয়েন্ট। হ্যাঁ, এখন এই টোটাল ফোর্সটা, এই টোটাল যেখানে একটা ফোর্স ছিল, ধরো এই যেখানে যেটা ফোর্স আছে, এই টোটাল যে ফোর্সটা, হ্যাঁ, তাহলে এই স্প্রিংটার উপরে টোটাল এখন কতটুকু ফোর্স অ্যাক্ট করতেছে? 15 নিউটন ফোর্স অ্যাক্ট করতেছে না? এই 15 নিউটন ফোর্স অ্যাক্ট করার কারণেই তো স্প্রিংটা এই পর্যন্ত আসতে পারছে, তাই না? তাহলে এই 15 নিউটন ফোর্স, 15 নিউটন ফোর্স এইটাকে যদি আমি এখন ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিই, তাহলে স্প্রিংটা, এই স্প্রিংটা আবার তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে না। এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা আবারও তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে না। তাহলে এই টোটাল ফোর্সটাকে যদি আমি রিমুভ করে দেই, স্প্রিংটা কিন্তু আবার তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে। এই যে আমি যদি স্প্রিংটার উপরে ফোর্স ছেড়ে দেই, স্প্রিংটা আবার তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে। এটাই হচ্ছে আমি এইভাবে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, যে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, x1 ডিসপ্লেসমেন্ট হয়েছে, আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, x2 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, আরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আমার x3 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার যদি আমি টোটাল ফোর্সটাকে রিমুভ করে দেই, স্প্রিংটা কিন্তু আবার তার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। টোটাল ফোর্সটাকে ব্যাক করে দিলাম, এই যে স্প্রিংটা আবারও তার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসলো। তো এই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনকে ভাইয়া কিভাবে আমরা সার্কুলার মোশনে ভাইয়া কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে। তো ভাইয়া আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি আমাদের পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, সিম্পল হারমোনিক মোশন কিভাবে কাজ করে এবং এগুলার এক্সপ্লেনেশন।
এবং এরপরে আমরা দেখলাম যে আমাদের যে পিরিয়ডিক মোশন, তারপরে হচ্ছে অসিলেটরি মোশন আর সিম্পল হারমোনিক মোশনটাকে কিভাবে হচ্ছে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করে। তো আমরা সার্কুলার মোশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট কেন করছি, কারণ হচ্ছে এই যে এই সার্কুলার মোশন দ্বারাই আমরা ইকুয়েশনগুলোকে ফর্ম করতে পারি, ইকুয়েশনগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো ভাই এবার আমরা দেখি জিনিসটা আমরা কিভাবে করলাম। তো ধরো ভাইয়া যে এটা একটা সিম্পল হারমোনিক মোশন এবং আমি হচ্ছে এই পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি ভাই, পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি। তো ভাই আমি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করব সেই পয়েন্টটা এক্স এক্সিসের সাথে যত ডিগ্রি কোণে থাকবে সেটাকে আমি বলে থাকি ফেজ অ্যাঙ্গেল। তাহলে দেখো আমি পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, পি পয়েন্টটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি কোণে আছে, ডেল্টা, এজন্য ডেল্টাটাকে আমি বলে থাকতেছি ভাই ফেজ অ্যাঙ্গেল। তার মানে ডেল্টাটা কি ভাই, ডেল্টাটা হচ্ছে ভাই আমার ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল। ওকে ওকে, তার মানে আমি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করব সেই পয়েন্টটা এক্স এক্সিসের সাথে যত ডিগ্রি কোণে থাকে সেটাকে আমি বলে থাকি ভাই ফেজ অ্যাঙ্গেল। ধরো আমি পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, তা আমি যদি ভাই এই যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাত্রা শুরু করতাম তাহলে ডেল্টার মান কি হতো ভাই, 0। কিন্তু আমি পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এবার পি পয়েন্ট থেকে ভাই যাত্রা শুরু করে আমি কিউ পয়েন্টে গেছি, কিউ পয়েন্টে গেছি, আমি পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ভাই আমি কিউ পয়েন্টে গেছি। আচ্ছা, তাহলে কিউ পয়েন্টে গেছি, তার মানে পি এবং কিউ এর যে মধ্য দূরত্ব, মানে আমি কতটুকু, মানে আমি অ্যাঙ্গল, মানে আমি তো এখন ভাই কিসে আছি, সার্কুলার মোশনে আছি, সার্কুলার মোশনে আছি। তো সার্কুলার মোশনে আমি আমার যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা কি ভাই, সেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না। তাহলে দেখো এই যে পি থেকে আমি কিউতে গেছি, এই যে মানে পি থেকে আমি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছি ভাই, আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতটুকু, থেটা। তার মানে থেটাটা কি হবে ভাই, থেটাটা হবে ভাই আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভাই ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো গেল ভাই। এখন ভাইয়া আমরা যা ইকুয়েশন ফর্ম করব, আমরা যা ইকুয়েশন ফর্ম করব, ইকুয়েশন ফর্ম কিন্তু ভাইয়া আমার লিনিয়ার ইকুয়েশন ফর্ম করতে হবে। আমি যে ইকুয়েশন ফর্ম করব আমি কিন্তু অ্যাঙ্গুলার ইকুয়েশন ফর্ম করতে পারি না, আমাকে অলওয়েজ লিনিয়ার ইকুয়েশন ফর্ম করতে হয়। সো লিনিয়ার ইকুয়েশন ফর্ম করার জন্য ভাইয়া আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে অ্যাঙ্গুলার যে মোশনটা আছে এটাকে ভাইয়া আমি সার্কুলার, আমার লিনিয়ার মোশনে কনভার্ট করতে হবে। তাহলে আমি অলওয়েজ জানি সেটা কি, সেটা জানি ধরো ভাইয়া এটা হচ্ছে ভাইয়া আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ভাইয়া আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে ধরো আমি এই বরাবর গেলাম হচ্ছে 10 মিটার, 10 মিটার, এবং এই অ্যাঙ্গেলটুকু কি, থেটা। তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছি, 10 cos থেটা, এটা আমরা ভেক্টরে পড়ছি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছি, 10 sin থেটা, রাইট, রাইট। তাহলে ভাইয়া তাহলে এখানেও সেম, ধরো যে আমি এই যে আমি পি থেকে কিউ পয়েন্টে গেছি, তাহলে কিউ পয়েন্টটা কি ভাই, কিউ পয়েন্টটা আমার ডেস্টিনেশন। তাহলে এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, টানলে দেখো টানলাম এই পয়েন্টে আসলো, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছি, এক্স অ্যাক্সিস বরাবর এই যে এক্স দূরত্ব গেছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছি, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইয়া, ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে ওয়াই দূরত্ব গেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব গেছি, ওয়াই দূরত্ব গেছি। এখন আমার এই সার্কেলটা তো ভাইয়া সুন্দর হয় নাই, তুমি যদি খাতার মধ্যে সুন্দর করে আঁকো তাহলে তুমি দেখবা আমি এক্স অ্যাক্সিস বরাবর ঠিক যতটুকু গেছি আমি ওয়াই অ্যাক্সিস বরাবরও ঠিক ততটুকুই যাব। এটা সার্কুলার মোশনের একটা ইউনিক বৈশিষ্ট্য যে আমি ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু যাব ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক ততটুকুই যাব। আচ্ছা, তাহলে ভাইয়া আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমার যে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন সেটা কি, x is equals to a sin omega t plus delta, x is equals to a sin omega t plus delta, আর y axis এর আবার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি, y is equals to a sin omega t plus delta, এখানে জাস্ট x আর এখানে হচ্ছে ভাই কি y। আচ্ছা গেল ভাই। এখন তুমি দেখো জাস্ট এই একটা ইকুয়েশন তুমি মনে রাখবা, এইগুলো মনে রাখা লাগবে না। কিভাবে মনে রাখা লাগবে আমি বলতেছি, যে x is equals to a sin omega t plus delta তুমি মুখস্থ রাখলে, এবার x কে তুমি যদি ভাইয়া ডিফারেনশিয়েট করো তাহলে তুমি v পাবা না, v পাবা। দেখো x কে কিন্তু ডিফারেনশিয়েট করেই কিন্তু v আসছে,
আবার ভি কে ডিফারেন্সিয়েট করেই কিন্তু ভাইয়া এ আসছে, তাই না? দেখো ডিফারেন্সিয়েট করছি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, তার মানে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আমি তোমাকে ডিফারেন্সিয়েশনটা একটু বুঝাই। হ্যাঁ, আমার এই যে ফিগার, এই ফিগারে কাছে আর একটু বুঝাই। দেখো যে এখানে আমার কি আছে, x is equals to a sin ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ডেল্টা আমরা জানছি, ডেল্টা কি? ডেল্টা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা ওমেগা কি? ওমেগা হচ্ছে এই যে আমি পি থেকে যে কিউ গেছি, এটার মধ্যে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে না, অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাই হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা কি ভাইয়া? ওমেগা হচ্ছে ভাইয়া অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ডেল্টা জানছি ভাইয়া, ওমেগা জানছি ভাইয়া, এটা কি? এটা হচ্ছে ভাইয়া আমি যে পয়েন্ট থেকে, যে পয়েন্ট এই যে অরিজিন আছে না, অরিজিন থেকে সরাসরি দূরত্ব, মানে এই যে এটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স, ম্যাক্সিমাম শর্টেস্ট ডিসটেন্স, ম্যাক্সিমাম শর্টেস্ট ডিসটেন্স। অ্যামপ্লিটিউডটা কি? অ্যামপ্লিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম শর্টেস্ট ডিসটেন্স। তাহলে এই যে অরিজিন থেকে শুরু করে এই কিউ পর্যন্ত যে ডিরেক্ট শর্টেস্ট যে ডিসটেন্স, শর্টেস্ট ডিসটেন্সটাই হচ্ছে ভাই অ্যামপ্লিটিউড। তাহলে এটা এটা কি? এ হচ্ছে ভাই অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। ওকে, তো এগুলো ডিরাইভ করে আসছে, ডেরিভেশন তোমার জানা লাগবে না, তুমি জাস্ট এ একটা ইকুয়েশন ঠাড়া মুখস্থ করবা যে x is equals to a sin ওমেগা t প্লাস ডেল্টা। বুঝছো? গেল। তাহলে ভাইয়া এবার আমি তোমাকে দেখাই যে ভাইয়া কিভাবে আমি ডেরিভেশনটা হইছে, কিভাবে ভাইয়া ডিফারেন্সিয়েশনটা হইছে। আচ্ছা, তো আমাদের ইকুয়েশন কি ছিল যে x is equals to a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাই না? তার মানে আমি ভাই এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো ডি বাই ডিটি, এবং ডিফারেন্সিয়েট করতেছি কাকে? এক্স কে। এবারে দেখো আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি? টি। তাহলে আমি টি মান, টি বাদে যা বাকি যা আছে সবকিছু কনস্ট্যান্ট। তার মানে দেখো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, হ্যাঁ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে তুমি, আমি ডিফারেন্সিয়েশনের নিয়ম তো ভাই আশা করি পড়ছো, ডিফারেন্সিয়েশনের নিয়মটুকু পড়ছো, চেইন রুলের মধ্যে পড়ে। দেখো এই টোটাল জিনিসটাকে ভাই আমরা থেটা মনে করি, টোটাল জিনিসটাকে ভাই আমি থেটা মনে করে নেই। তাহলে আমার কি আসতেছে? এ সাইন থেটা। টোটাল জিনিসটাকে ভাই আমি কি ধরে নিলাম? থেটা ধরে নিলাম। আচ্ছা ভাই এভাবে না করে দেখো এখানে লিখি, দেখো এ সাইন থেটা, ঠিক আছে? এ সাইন থেটা কি করছি ভাই? জাস্ট এই যে টোটাল যে টার্মটা আছে না, টোটাল টার্মটাকে ভাই কি ধরে নিছি? থেটা ধরে নিছি। সাপোজ ধরে নাও, ফর এক্সাম্পল ধরে নাও, এরপরে আমার এ সাইন থেটা, এ সাইন থেটা, এবার আমি ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে কি হবে? এ কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। আর সাইন থেটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? কস থেটা, কস থেটা। এটা নরমালি পাওয়ার কথা, কিন্তু আমি আমার তো অ্যাকচুয়ালি থেটা নাই, আমার কি আছে? ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমি এখানে থেটা না লিখে আমি কি লিখবো? থেটা না লিখে লিখবো ওমেগা টি প্লাস ডেল্টা। কারণ কারণ আমি টোটাল জিনিসটাকে থেটা ধরে নিয়েছি, টোটাল জিনিসটাকে কি? থেটা ধরে নিয়েছি। তাই জন্য আমি লিখলাম এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। কারণ এ কনস্ট্যান্ট, আর সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? কস থেটা। এখন টোটাল জিনিসটাকে থেটা ধরে নিয়েছি, এর জন্য কি লিখলাম? কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন ডিফারেন্সিয়েশনে চেইন রুলের একটা নিয়ম কি? যেটাকে আমি ধরে নিব ওটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি কাকে ধরে নিয়েছিলাম? ওমেগা টি প্লাস ডেল্টাকে থেটা ধরে নিয়েছিলাম না? তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে কি? ডি বাই ডিটি ওমেগা টি প্লাস ডেল্টা। আমি একটু আবার বলি, দেখো এভাবে চিন্তা করো যে আমার যদি কি থাকতো, আমার যদি এরকম থাকতো যে আমার যদি এরকম থাকতো যে এ সাইন থেটা, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতাম ডি বাই ডি, ধরো এটাকে যদি ডিফারেন্সিয়েট করতাম থেটা, তাহলে ধরো এ সাইন থেটা যদি এরকম ডিফারেন্সিয়েট করতাম, তাহলে কি আসতো? এ বাইরে চলে আসতো, এ কনস্ট্যান্ট, আর সাইন থিটাকে করলে কি আসতো? কস থেটা। এরকম না? এরকম না? আচ্ছা, তাহলে তুমি দেখো এরকমই তো আসতো। তাহলে
x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এই টোটালটাকে থিটা চিন্তা করো, তাহলে কি হবে a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো a বাইরে চলে আসলো, আর sin ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে cos ওমেগা t প্লাস ডেল্টা, cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন টোটালটাকে ভাই আমি থিটা চিন্তা করে নিছিলাম, এখন চেইন রুলের নিয়ম কি, যেটাকে থিটা চিন্তা করে নিব ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে এই যে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম ইনটু ডি বাই ডিটি ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই দেখো x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ভেলোসিটি আসবে, ভেলোসিটি আসবে, তাহলে কি আসতেছে a ডি বাই ডিটি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে ডেল্টা, তো ডেল্টা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, টি বাদে বাকি যা আছে সব কনস্ট্যান্ট, তাহলে এটা কি আসবে শুধুমাত্র এখান থেকে ওমেগা আসবে, তাহলে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। আবার দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি d বাই dt, v কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়ায়, তাহলে কি দাঁড়ায় a ওমেগা কনস্ট্যান্ট, a ওমেগা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, cos ওমেগা t প্লাস এটা cos কে যদি ডিফারেন্সিয়েট করি কি আসে sin আসে, মাইনাস sin, তাহলে এখানে হবে কি ইনটু ইনটু মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা, রাইট, মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা। এবার এই যে আমি টোটালটাকে এই যে ওমেগা t প্লাস ডেল্টা এই টোটাল জিনিসটাকে ভাইয়া চিন্তা করে নিয়েছিলাম থেটা, তাই না থেটা, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে d বাই dt ওমেগা t প্লাস ডেল্টা, রাইট, তাহলে কি আসতেছে আমি যদি v কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু, এখানে আসতেছে মাইনাস a, এখান থেকে করলে কি আসবে ওমেগা, তাহলে ওমেগা আর ওমেগা মাল্টিপ্লাই হলে কি হবে ওমেগা স্কয়ার, মাইনাস a ওমেগা স্কয়ার ইনটু sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে বুঝলা অ্যাক্সিলারেশন কি, তাহলে এই ভিটা কি, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে ভাইয়া, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে যতটুকু ভেলোসিটি ছিল, এই অ্যাক্সিলারেশনটা কি এক্স অ্যাক্সিসে যতটুকু অ্যাক্সিলারেশন আছে, এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, এই ভিটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এই এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন, বুঝছি। তাহলে আমি সার্কুলার মোশনের ক্ষেত্রে আমার এক্স অ্যাক্সিস বলো ওয়াই অ্যাক্সিস বলো ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলারেশন ভেলোসিটি অলওয়েজ ইকুয়াল হয় একই অবজেক্টের জন্য, একই অবজেক্টের জন্য এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি একই হয়, হ্যাঁ, যাই হোক সার্কুলার মোশনের ক্ষেত্রে, যাই হোক, তো এই হচ্ছে আমার টোটাল কনসেপ্ট। হ্যাঁ, এখন ভাইয়া একটা জিনিস দেখি, এখন ভাইয়া একটা জিনিস একটু দেখি, সেটা কি ভাইয়া, সেটা কি ভাইয়া, আচ্ছা দেখো আমরা এক্সিলারেশনের ফর্মুলা যেটা পাইছি, এক্সিলারেশন ইজ ইকুয়ালস টু মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা, রাইট, তাহলে এটাকে আমি কি লিখতে পারি দেখো a ইজ ইকুয়ালস টু মাইনাস a, সরি দেখো আমি কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার ইনটু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এভাবে তো লেখাই যেতে পারে তাই না, মাইনাস ওমেগা স্কয়ার বাইরে নিয়ে এসে মাল্টিপ্লাই হিসাবে a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে এভাবে লেখাই যেতে পারে। এখন a sin ওমেগা t প্লাস ডেল্টা এটা কিসের ভ্যালু, এটা দেখো এই যে আমার x এর ভ্যালু, আমার x এর ভ্যালু কি a sin ওমেগা t প্লাস ডেল্টা, সো এটাকে ভাই আমরা এভাবে লিখতে পারি না a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ইনটু a ওমেগা স্কয়ার ইনটু x, কারণ x এর মানই তো আমার a sin ওমেগা t প্লাস ডেল্টা, রাইট, আচ্ছা ওকে। তাহলে আমি এবার এক্সিলারেশন কি লিখতে পারি, এক্সিলারেশন কি লিখতে পারি দেখো, এক্সিলারেশন কিভাবে লিখতে পারি না যে d ডিভাইডেড বাই dt স্কয়ার, d ডিভাইডেড বাই dt স্কয়ার d স্কয়ার x, এভাবে লিখতে পারি না, এর মানে কি, এর মানে কি d স্কয়ার বাই dt স্কয়ার এর মানে কি দেখো ভাইয়া, আমি যে এই যে d বাই dx dt, আমি x কে ডিফারেন্সিয়েট করছিলাম, x কি ডিসপ্লেসমেন্ট, এটাকে x কে ডিফারেন্সিয়েট করছিলাম একবার, x কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমি ভাইয়া পাইছিলাম ভেলোসিটি, আবার যদি আমি d বাই dt আমি যদি আবার এই ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েট করে আমি পাইছি এক্সিলারেশন,
তাই না? আমি যদি এক্স কে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করে আমি ভেলোসিটি পাইছি, আবার যদি ভেলোসিটিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমি এক্সিলারেশন পাইছি। আচ্ছা, তাহলে ভাইয়া আমি যদি, তার মানে কি, তার মানে এক্সিলারেশনটাকে, এই যে এক্স সরি ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটাকে যদি ভাই আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এক্সিলারেশন পাবো। তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করা মানে কি, ডি বাই ডি টি, এটাকে যদি স্কোয়ার করি তার মানে কি দুইবার ডিফারেন্সিয়েট স্কোয়ার করা মানে কি, যে ডি স্কোয়ার আর এখানে চলে আসছে ডিটি স্কোয়ার। এবার এখানে আমরা অপারেটর বসাবো। হ্যাঁ, এই জিনিস হচ্ছে এই, ঠিক আছে? তাহলে এই যে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এখানে আমরা এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা এক্সিলারেশন পাবো, ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বুঝছেন? ওকে, আচ্ছা, তার মানে এটাকে যদি আমি এবার এটাকে যদি আমি এখন লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই হচ্ছে ভাইয়া আমার ইকুয়েশন, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এটা কি ভাই মুখস্থ করা লাগবে? না, খালি একটা লাইন মুখস্থ করতে বলছি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাও এটা তোমাকে ফিগার রেখে বুঝিয়ে দিচ্ছি। এবার ওইটা থেকে ডিফারেন্সিয়েট করে করে তুমি ভি পাবা, এর মান পাবা। এরপরে ভাই সেখান থেকে আবার ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয় ভাই সেটাও ভাই তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে ভাইয়া এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই ম্যাথটা সলভ করা। কিভাবে সলভ করো ভাইয়া? আমি তোমাকে ইকুয়েশন বুঝাইলাম, তুমি এবার ভিডিওটা পজ করে এই ম্যাথটা একবার ট্রাই করো। তারপরে তুমি না পারলে তুমি আমার ভিডিওটা দেখো, আমি এখন এই ম্যাথটা সলভ করাবো। তাহলে ভাইয়া ইকুয়েশন আশা করি পারবো? ইকুয়েশন ভাইয়া ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তো ভাইয়া আরেকটা জিনিস একটু বলে রাখি যে এটা এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস কি নিয়ে যদি আমি কাজ করি তখন ভাইয়া আমি যে জেনারেল ফর্ম অফ ইকুয়েশন পাবো সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। আর যদি ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি তাহলে এখানে যে জেনারেল ইকুয়েশনটা পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস 0। বুঝছো? এই তো ভাইয়া আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, এরপরে ভাইয়া আমরা ম্যাথটা করি। আচ্ছা ভাইয়া, তুমি একটা জিনিস দেখো, আমাকে এবার যে ইকুয়েশনটা দিয়ে দে সেই ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে 20 ইনটু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 1280 এক্স ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, এরকম আমাকে দিয়ে দিছে। আচ্ছা, এখন আমার জেনারেল ফর্মটা কি ছিল একটু চিন্তা করো তো ভাইয়া। জেনারেল ফর্ম ছিল হচ্ছে এইটা, যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এই জেনারেল ফর্মেটে তো আমাকে এটা বানাইতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আমার এক্সট্রা কি আছে, 20টা আছে। তাহলে 20 দিয়ে ভাই কি করব, 20 দিয়ে ভাই আমরা ডিভাইড করব। এখানে দেখো এটা এই যে এটা সহগ কত 1, কিন্তু এখানে সহগ কত আছে, এটা কোএফিশিয়েন্ট কত 20। 20 দিয়ে ভাই কি করতে হবে, ডিভাইড করতে হবে। 20 দিয়ে ভাই কি করে দেব, ডিভাইড করে দেব। তাহলে থাকতেছে কি, দুই পাশে যদি 20 তে ডিভাইড করি তাহলে আসছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 1280 এক্স ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে মান আসবে কত, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে আমার 64x ইজ ইকুয়ালস টু 0, তাই না? 0। তাহলে এটাকে ভাই আমরা দিলাম ইকুয়েশন 1। আর জেনারেল ফর্মটা কি ভাই? জেনারেল ফর্ম হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। এটাকে ভাই দিলাম আমরা ইকুয়েশন 2। তাহলে ভাইয়া আমরা যদি এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে কম্পেয়ার করি তাহলে ভাই আমরা ওমেগা স্কোয়ারের মান কত পাচ্ছি, ওমেগা স্কোয়ারের মান পাচ্ছি 64। তার মানে ওমেগার মান কত পাবো, √64। তার মানে ভাই ওমেগার মান আসতেছে ভাই 8, এবং 8টা কি, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তার মানে ভাই প্রথম যে ম্যাথটা, যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভাই বের করে ফেলছি।
আচ্ছা ভাইয়া, তাহলে আমরা বের করে ফেললাম ওমেগা। ওমেগা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ভাইয়া অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু একই জিনিস, যেটা আমি বললাম। এরপরে ভাইয়া আমরা বাকি দুটো জিনিস বের করতে হবে, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড, তাই না? এখন ভাইয়া আমরা একটা জিনিস নিউটনিয়ান মেকানিক্স থেকে জেনে আসছি যে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি। 2 পাই ডিভাইডেড বাই টি, তার মানে আমার আমার টি এর মান কি হবে? টি এর মান হবে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। টি এর মানটা কি হবে? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। আমার 2 পাই এর মানটা কত? 2 পাই এবং ওমেগার মান কত? 8। আচ্ছা, এটাকে যদি ভাইয়া ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, টাইম পাবা হচ্ছে 0.785 সেকেন্ড। 0.785 সেকেন্ড টাইম পিরিয়ড। তাহলে ভাইয়া টাইম পিরিয়ডের মান বের করে ফেলছি। টাইম পিরিয়ডের মান কিন্তু ভাইয়া বের করে ফেলছি। আচ্ছা, গেল। তাহলে এবার টাইম পিরিয়ডের মান শেষ। এরপরে ভাইয়া জানতে হবে ফ্রিকোয়েন্সি। কি বের করতে হবে ভাইয়া? ফ্রিকোয়েন্সি। আমরা কি জানি যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টি। 1 ডিভাইডেড বাই টি। ফ্রিকোয়েন্সি কি? 1 ডিভাইডেড বাই টি। তার মানে 1 ডিভাইডেড বাই টি। টি কত? 0.785। এটা যদি ভাইয়া ক্যালকুলেশন করো, ফ্রিকোয়েন্সির মান আসবে 1.27 হার্টজ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের ম্যাথগুলো। হ্যাঁ, তো পরীক্ষায় ম্যাথগুলো আসলে পারবা না? পরীক্ষায় ম্যাথগুলো আসলে কি পারবা না? তাহলে ভাইয়া এই ছিল আমাদের আজকের ক্লাস। তো তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি সেটার উপরে তোমাকে ভিডিও মেক করে ওই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার করে দিব, যদি তোমার প্রবলেম থেকে থাকে। আর আমাদের ইউটিউব চ্যানেলের নিচে আজকের ক্লাসের পুরো যে লেকচারটা, এটা তুমি পেয়ে যাবা ক্লাস নোট আকারে। এটা তুমি, এই নোটটা তুমি ফলো করবা তোমার বোর্ড পরীক্ষা প্রিপারেশনের জন্য আর কলেজের প্রিপারেশনের জন্য। আর যদি তোমার খুব বেশি কোনো প্রবলেম থেকে থাকে, নিচে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে থাকবো, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তো যাই হোক, আজকের ক্লাসটা তোমাকে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।